আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। মঙ্গলবার ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। শুরু হয়ে হলো না সেন্ট মার্টিন যাত্রা। সাম্য ও সমতায় সবাই মিলে নতুন বাংলাদেশ করার আহ্বান প্রধান উপদেষ্টার। 50 লাখ মোবাইল সিম বন্ধ হচ্ছে আজ। মালয়েশিয়া কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য কড়া শর্ত। ইউনূসের অবস্থা হাসিনার চেয়েও খারাপ হবে ডক্টর রেদওয়ান। হাইকোর্টের আদেশ স্থগিতই থাকবে, বিসিবির নির্বাচনে বাধা নেই। ইতালিতে 4 দিনে মুন্সিগঞ্জের 3 প্রবাসীর মৃত্যু। টেকনাফে মিনিবাস মোটরসাইকেল সংঘর্ষে নিহত 2। কানাডার সঙ্গে নতুন করে বাণিজ্য আলোচনায় না বসার ঘোষণা ট্রাম্পের। 60,000-এর বেশি মানুষ পালিয়েছে সুদানের এল ফাশের থেকে। এবং শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার সুপ্রিম কোর্টের 2 বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন। বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ আসিফ ইকবাল স্বাক্ষরিত এক নোটিশে এই সভা ডাকা হয়। নোটিশে বলা হয়েছে, আগামী 4 নভেম্বর বেলা 3টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতির অংশগ্রহণে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন 4-এর 2য় তলায় কনফারেন্স রুমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। দীর্ঘ 9 মাস পর আজ শনিবার খুলে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি। তবে প্রথম দিনেই কোনো পর্যটক দ্বীপে যাচ্ছেন না। জাহাজ মালিকরা অনুমতি না নেওয়ায় আজও দেশের অন্যতম পর্যটন কেন্দ্রটি পর্যটক শূন্য থাকছে। সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নভেম্বর মাসে কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। গত বছরের মতো এবারও ভ্রমণকারীদের মানতে হবে সরকারের 12 দফা নির্দেশনা। এই কঠোর শর্ত, অসম্পূর্ণ অবকাঠামো ও অনুমতির জটিলতার কারণে ভ্রমণ কার্যক্রমের সূচনা বাধাগ্রস্ত হয়েছে। সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসেন ইসলাম বাহাদুর জানান, প্রাথমিকভাবে কক্সবাজার শহরের নুনিয়াছড়া BIWTA ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার আউলিয়া নামের 2টি জাহাজ চালুর পরিকল্পনা ছিল, কিন্তু জাহাজ মালিকরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসায় শনিবার কোনো জাহাজই সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছাড়ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশে গড়ে তোলা সম্ভব। সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় সবাই মিলে নতুন বাংলাদেশে গড়ে তোলার আহ্বান করেন তিনি। 54তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমি বিশ্বাস করি কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণ দান এবং কুটির শিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশে গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়। এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও 1 নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী 54তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আগামী নির্বাচনের আগে সিমের অপব্যবহার ঠেকাতে ব্যক্তিগত মোবাইলের সিম কার্ড ব্যবহার কমিয়ে আনতে কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে 10টির বেশি সিম ব্যবহার করা যাবে না। জাতীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা আজ শনিবার থেকে অতিরিক্ত সিম বন্ধ করে দিতে মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছে। এর ফলে অন্তত 50 লাখ সিম কার্ড বন্ধ হয়ে যেতে পারে। আগামী বছর থেকে গ্রাহক প্রতি নিবন্ধিত সিমের সংখ্যা 5টিতে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। অক্টোবর মাসে বিটিআরসির সর্বশেষ প্রকাশিত তথ্য মতে দেশে বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা রয়েছে প্রায় 18,79,70,000। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্টদের জন্য নতুন করে কড়া শর্ত আরোপ করেছে দেশটির সরকার। অন্তত 3টি দেশে কমপক্ষে 3,000 কর্মী পাঠানো, ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এজেন্ট
এজেন্সিগুলোকে। এমন শর্তকে অবাস্তব ও অযৌক্তিক বলছেন জনশক্তি রপ্তানিকারকরা। সিন্ডিকেট চক্রের কারণেই এমন সিদ্ধান্ত বলে অভিযোগ তাদের। ভালো বেতন কাঠামো, স্বাচ্ছন্দ্যের জীবনযাপন, অনেকটা এদেশের মতোই নাতিশীতোষ্ণ আবহাওয়া, এসব কারণে বাংলাদেশি কর্মীদের পছন্দের গন্তব্যের তালিকায় মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন পেশায় বাংলাদেশি কর্মজীবী সংখ্যা 10 লাখেরও বেশি। সবশেষ বছর খানেক আগে কলিং ভিসায় কাজের খোঁজে মালয়েশিয়া যায় 4.5 লাখ বাংলাদেশি। তবে সেখানে কর্মী নিয়োগে প্রতিবারই অনিয়মের অভিযোগ ওঠে, যার মধ্যে সবচেয়ে বেশি সিন্ডিকেট চক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়, দেশটিতে গিয়ে কাজ না পেয়ে মানবতর জীবন। প্রধান উপদেষ্টা বলেছিলেন, সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে তা দিয়েই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। যেগুলোতে একমত না হবে সেগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে না। আর যেগুলোতে নোট অব ডিসেন্ট রয়েছে সেগুলো নির্বাচিত সরকার পরবর্তীতে সংসদ আলোচনা করে কার্যকর করবে এবং আইন করে সংবিধানে স্থান দেবে। সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ডক্টর ইউনূসের অবস্থা শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ হবে। অবশ্য ওনার তো পালানোর অনেক জায়গা আছে। আপনারা দেখছেন ফখরুদ্দিন, মঈনুদ্দিন তাদের অপকর্মের জন্য বিশ্বের কোনো দেশেই জনসম্মুখে যেতে পারে না। আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, বিএনপি বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে তারাই সরকার গঠন করবে। শুক্রবার বিকেলে চান্দিনা উপজেলার মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজ মিলনায়তনে চান্দিনা উপজেলা এলডিপি এবং উপজেলা গণতান্ত্রিক যুবদলের পরিচিতি ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ মঙ্গলবার সুপ্রিম কোর্টের 2 বিভাগের সব বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট সভা ডেকেছেন। বৃহস্পতিবার হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মদ আসিফ ইকবাল স্বাক্ষরিত এক নোটিশে এ সভা ডাকা হয়। নোটিশে বলা হয়েছে, আগামী 4 নভেম্বর বেলা 3টায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন 4-এর 2য় তলায় কনফারেন্স রুমে ফুল কোর্ট সভা অনুষ্ঠিত হবে। ইতালিতে একের পর এক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুন্সিগঞ্জের প্রবাসী সমাজে। গত 4 দিনে দেশটির বিভিন্ন অঞ্চলে 3 জন মুন্সিগঞ্জের প্রবাসীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ইতালির কালাব্রিয়া অঞ্চলের ক্রোতনে শহরে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যান মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের প্রবাসী সাকিবুল ইসলাম। একই দিনে মারা যায় আরেক প্রবাসী মোহাম্মদ দিলওয়ার হোসেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার মাওয়াসার গ্রামে। গত 28 অক্টোবর ইতালির রোম শহরে মারা যান মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের মোহাম্মদ ইকবাল দেওয়ান। কক্সবাজারের টেকনাফে মিনিবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 20 জন। শুক্রবার দিবাগত রাতে টেকনাফ কক্সবাজার হাইওয়ের ক্রিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হিলা ইউনিয়নের অবরাং এলাকার নাগুমিয়ার ছেলে জাকির হোসেন জেকি এবং লেদা লামারপাড়ার নাজুরের ছেলে নুরুল ইসলাম মুন্না। যুক্তরাষ্ট্র কানাডা নতুন করে বাণিজ্য আলোচনা শুরু করবে না বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে তৈরি কানাডার একটি রাজনৈতিক বিজ্ঞাপন 2 দেশের সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলেছে। এর কারণে আলোচনায় ফেরার কোনো পরিকল্পনা নেই। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ট্রাম্প বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ওই বিজ্ঞাপনের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবুও 2 দেশের বাণিজ্য আলোচনা আপাতত পুনরায় শুরু হবে না। আমি তাকে পছন্দ করি, বলেন ট্রাম্প। তারা যা করেছে সেটা ভুল ছিল, বিজ্ঞাপনটি ভুয়া ছিল, সে কারণে তিনি ক্ষমা চেয়েছেন। সুদানের আধা সামরিক বাহিনী আরএসএফ এর দখল করা এল ফাশের শহর থেকে 60,000-এর বেশি মানুষ পালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। ইউএনএইচসিআর জানিয়েছে, প্রায় 18 মাস ধরে অবরোধ, অনাহার ও বোমাবর্ষণের পর আরএসএফ যোদ্ধারা শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ব্যাপক গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের খবর পাওয়া যাচ্ছে। খবর বিবিসির। ইউএনএইচসিআর এর ইউজিন বায়োন বলেছেন, সহিংসতা থেকে বাঁচতে কয়েকদিনে তাউইলা শহরের দিকে পালিয়ে যাওয়া লোকজনের সংখ্যা বাড়ছে। শহরটি এল ফাশের থেকে 80 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তারা ধর্ষণ সহ নৃশংসতার ভয়াবহ বর্ণনা দিচ্ছেন। লোকজনের জন্য পর্যাপ্ত আশ্রয় ও খাদ্যের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে জাতিসংঘের সংস্থাটি।
ক্যারিবীয় অঞ্চলে শতাব্দীর ভয়াবহ তাণ্ডব চালানোর পর ঝড় মেলিসা এখন দুর্বল হয়ে পড়েছে। শক্তিশালী এই ঝড়ে জ্যামাইকা, কিউবা ও হাইতিতে কমপক্ষে 50 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিষয়ক সংস্থা একুয়েদার। মেলিসার সর্বোচ্চ বেগ ঘন্টায় 250 কিলোমিটারেরও বেশি ছিল, যা আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা একুয়েদার। বিশ্ব আবহাওয়া সংস্থার ঝড় বিষয়ক বিশেষজ্ঞ অ্যান ক্লেয়ার ফন্টান বলেন, জ্যামাইকার জন্য এটি শতাব্দীর ঝড়। এত শক্তিশালী আঘাত দেশটি আগে কখনো দেখেনি। গত 28 অক্টোবরে ক্যাটাগরি 5 মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে মেলিসা। এটি 1988 সালের পর দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে বাড়িঘর, সড়ক ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।